তোমার সমান্তরাল বর্তনী, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কাকে বলে? তো এটা হচ্ছে একটা সমান্তরাল সমবায় দেয়া আছে। এখন সমান্তরাল সমবায় কাকে বলে? তো সমান্তরাল সমবায়টা হচ্ছে তোমার যে তুমি যদি এরকম কিছু চিন্তা করো, যে চিন্তাটা কেমন হবে তোমার, যে একটা তোমার কাছে ওয়াই আছে, তুমি একটা পথ দিয়ে যাচ্ছ, আচ্ছা ওইভাবে চিন্তা করো যে তুমি একসাথে একটা কাজ করো। তুমি যখন একটা কাজ, নির্দিষ্ট একটা কাজ করবে, তখন ওর মধ্যে একটা মুভমেন্ট থাকবে, ঠিক আছে, কনসেন্ট্রেশনটা ফুল থাকতে পারবে। আর যদি তুমি একই সাথে তিন দিকে কাজ করো, তুমি মানুষ একজন, তোমার ব্রেন একটা, মস্তিষ্ক একটা, কিন্তু তুমি একই সাথে তিনটা কাজ করতেছো। এইটা যদি চিন্তা করো যে আমি এই আঙুলটার দিকে তাকালাম, তুমি যদি আমার এই আঙুলটা দেখো, তাহলে তোমার ফোকাসটা আঙুলের দিকে যাবে, তোমার সম্পূর্ণ ফোকাসটা এই দিকে যাবে। এবার চিন্তা করো যদি তুমি একবার আমার এই আঙুলটার দিকে তাকাও, দুইটার সাথে একদিকে তাকাও, দুইটা ফোকাস যদি এবার এই আঙুল এবং দুইটার মধ্যে দাও, তাহলে দুইটার মধ্যে কি সমান ফোকাস দিতে পারবে? ফোকাস কিন্তু তুমি দুইটার মধ্যে সমান দিতে পারবে না। তার মানে কি, এখানে তোমার যে গুরুত্বটা ছিল, একটা আঙুলকে যতটুকু স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, দুইটা আঙুলকে কিন্তু তুমি ততটুকু স্পষ্ট করে দেখতে পারবে না। তার মানে তোমার এখানে ইম্পর্টেন্স কমে যাচ্ছে, তোমার কনসেন্ট্রেশনটা এক জায়গা থেকে এখানে কি হচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে। এখন মানে বলতে পারো ডিভাইডেড হয়ে যাচ্ছে, যে এইদিকেও যাচ্ছে আবার এইদিকে যাচ্ছে। মানুষ একটা, তুমি দুই চোখ দিয়ে একই জিনিস দেখতে পাচ্ছ, একই জিনিস যতটুকু সুন্দরভাবে দেখছো, এখন কিন্তু দুইটার মধ্যে দুইটা জিনিসকে একইভাবে দেখা যাবে না। তো এইখানে আসলে যেটা বোঝাতে যাচ্ছি আমি, এটা হচ্ছে এরকম যে একটা এনার্জি আছে, এই এনার্জিটা দিয়ে তুমি একটা কাজ করতে পারবা। তোমার একটা শক্তি আছে, শক্তি দিয়ে তুমি একটা কাজ করতে পারবা। তুমি যদি ওই শক্তি দিয়ে তিনটা কাজ করতে চাও, তাহলে তিনটা কাজ কি তোমার সমান হবে? তিনটা কাজ কিন্তু তোমার সমান হবে না। তার মানে কি হচ্ছে, ওই তিনটা কাজ করতে গেলে তোমার ভিন্ন ভিন্নভাবে কিন্তু তোমার শক্তির ব্যয় হবে। সব জায়গায় কিন্তু শক্তি একই পরিমাণে ব্যয় হবে না, ঠিক আছে, সবগুলোর মধ্যে আলাদা আলাদা শক্তি খরচ হবে। তো এইখানে কি হচ্ছে, ডিভাইডেড হয়ে যাচ্ছে। তো আমরা আজকে যেটা করব, হ্যাঁ, আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে এখানে লক্ষ্য করে দেখো, তিনটা লাইন আছে, তিনটা লাইন। একটা বিষয় চিন্তা করো, লাইন কয়টা? এখানে তিনটা লাইন কয়টা আছে? লাইন কয়টা? তিনটি। লাইন বা রেখা, দেখো এই লাইন বলতে বোঝাচ্ছি যে তড়িৎ প্রবাহের পথ, তড়িৎ প্রবাহের পথ কয়টা আছে? তড়িৎ প্রবাহের পথ আছে তিনটা, ঠিক আছে। এর মানে হচ্ছে এইখান থেকে যখন তড়িৎ প্রবাহ বের হবে, এইখান থেকে যখন প্রবাহটা বের হবে, এই প্রবাহ কি করবে, এদিক দিয়ে আসতে থাকবে, আসবে, এখানে যাবে, যাওয়ার পর এইখানে যাবে। যখন এইখানে যাবে তখন কি হবে তুমি দেখো, এই পয়েন্টটা যাওয়ার পর একটা ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে কিছুটা এদিকে যাচ্ছে, কিছুটা এদিকে যাচ্ছে, কিছুটা এদিকে যাচ্ছে। তো এর আগে তোমাদের একটা কাজ করে আমি ইলেকট্রিক্যাল পয়েন্টটা শিখাই। দেখো ইলেকট্রিক্যাল পয়েন্ট কি? ইলেকট্রিক্যাল পয়েন্ট বলতে বোঝাচ্ছে এখানে যে বৈদ্যুতিক, মানে বৈদ্যুতিক বিন্দু আসলে কি? বৈদ্যুতিক বিন্দু কি, বা তড়িৎ বিন্দু বা বৈদ্যুতিক বিন্দু কি? মনে রাখবা যে তড়িৎ বিন্দুটা হচ্ছে বাধাহীন অবস্থায় একটি আধান, বাধাহীন অবস্থায় একটি আধান যতটুকু বিস্তৃত থাকবে, তড়িৎ বর্তনীতে দেখো, তড়িৎ বর্তনীতে বাধাহীন অবস্থায় একটি আধান যতটুকু বিস্তৃত থাকবে ততটুকু একটি বিন্দু হিসেবে কাজ করবে। তো এবং ওই বিন্দুকে
ওই বিন্দুকে তড়িৎ বিন্দু বলে। ওই বিন্দুকে তড়িৎ বিন্দু বা বৈদ্যুতিক বিন্দু বলে। আচ্ছা দেখো, আরেকটা বিষয় মনে রাখবা যে এই বিন্দু রোধ, বাল্ব বা যে কোনো ইলেকট্রিক্যাল উপাদানের দুই প্রান্তে পরিবর্তনযোগ্য। এটা মাথায় রাখবা। তো বিষয়টা কি, ইলেকট্রিক্যাল পয়েন্টে তড়িৎ বর্তনীতে বাধাহীন অবস্থায় একটি আধান যতটুকু বিস্তৃত থাকবে ততটুকু একটি বিন্দু হিসেবে কাজ করবে এবং ওই বিন্দুকে তড়িৎ বিন্দু বা বৈদ্যুতিক বিন্দু বলে। তড়িৎ বিন্দু বা বৈদ্যুতিক বিন্দু বলে। আর এই তড়িৎ বিন্দুটা যেটা হবে, এই বিন্দু রোধ, বাল্ব বা যে কোনো ইলেকট্রিক্যাল উপাদান, হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি, সেটার একটা কানেকশন থাকতে পারে, ফ্রিজের একটা কানেকশন থাকতে পারে, ঠিক আছে, যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস, ইলেকট্রিক্যাল উপাদান, রোধ হতে পারে, ক্যাপাসিটর। এখানে উপাদান বলতে কি বোঝাচ্ছে, এই যে ইলেকট্রিক্যাল উপাদান, এই ইলেকট্রিক্যাল উপাদান বলতে বোঝাচ্ছে যে দেখো এটা কি, এটা রোধ হতে পারে, তারপর দেখো যে এরকম এই পরিবর্তনশীল রোধ হতে পারে, তারপর ধরো যে এই যে ক্যাপাসিটর হতে পারে, ক্যাপাসিটর, আবার ধরো যে এই ক্যাপাসিটর হতে পারে, তারপর ধরো যে একটা বাল্ব হতে পারে, তারপর ধরো যে হতে পারে একটা গ্যালভানোমিটার হতে পারে, এমিটার হতে পারে, একটা ভোল্ট মিটার হতে পারে, ঠিক আছে, একটা গ্যালভানোমিটার এমন হতে পারে। মানে সবগুলো হচ্ছে কি ইলেকট্রিক্যাল, মানে এইগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল উপাদান, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। বর্তনী তৈরি করার জন্য যে বিষয়গুলো আছে সবগুলো হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। আমি আবারও বলছি, একটা বর্তনী তৈরি করার জন্য তোমাদের যে বর্তনীর যে প্রতীকগুলি আছে, বর্তনীর সকল প্রতীকই হচ্ছে বৈদ্যুতিক উপাদান, ঠিক আছে। আমি আপনার কাছে আচ্ছা, সো এখানে দেখো উপাদান, আমি কিন্তু বলছি বাধাহীন অবস্থায় একটি আধান যতটুকু বিস্তৃত থাকবে, হ্যাঁ, ততটুকু একটা বিন্দু হিসেবে বিবেচনা করা হবে। তাহলে চিন্তা করে দেখো, তাহলে এই বিন্দু রোধ, বাল্ব বা যে কোনো ইলেকট্রিক্যাল উপাদানের দুই প্রান্তে পরিবর্তনযোগ্য, দেখো তাহলে একটা রোধ, তাহলে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, এটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, কি এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। তাহলে এইটা এই পর্যন্ত যেতে পারবে, এই পর্যন্ত, যদি এই পর্যন্ত যেতে পারছে তার মানে এটাও এটা এ। তো এটা যদি এ করে বাধা দিচ্ছে না, তো বাধা দেওয়ার পরে বাধাহীন অবস্থায়, তার মানে এখানে বাধা পাচ্ছে, এবার বাধাটা অতিক্রম করলে এখানে বাধা অতিক্রম করলে হয়ে যাবে বি, এখানে বাধা পাচ্ছে, তাই না, এটা বাধা পেলেই বিন্দুর পরিবর্তন হবে। তাহলে এই দেখো বি এই পর্যন্ত আসবে, এটাও বি, এবারে আরেকটা বাধা পাচ্ছে, যদি বাধা পায় তাহলে এটা ক্রস করে কি হবে, সি, ক্রস করে বিন্দু মানে হচ্ছে পরিবর্তন হলে লাফ দেবে। চিন্তা করো, একটা ব্রিজ লাফ দিলে কি হবে, অপর প্রান্তে পৌঁছাবে, ব্রিজ লাফ দিলে অপর প্রান্তে পৌঁছাবে। তাহলে দেখো এইখান থেকে এ ক্রস করে হবে বি, কারণ এখানে বাধা দিচ্ছে, তো বি ক্রস করে হবে কি সি, তাহলে এবার কি এটা সি, তো সি ক্রস করে হবে কি ডি। তার মানে এখানে কি হবে, এই যে এখানে এ বি সি ডি কি পয়েন্ট, ইপি মানে কি ইলেকট্রিক্যাল পয়েন্ট, ইপি হচ্ছে কি ইলেকট্রিক্যাল পয়েন্ট, ইপি মানে কি ইপি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, সো এটা যদি বুঝতে পারো ঠিক একইভাবে দেখো, এটা যদি বুঝো তাহলে অন্যগুলি দেখো। এবার এই চারটে ইলেকট্রিক্যাল পয়েন্ট ঠিক একইভাবে এভাবে যদি চিন্তা করি আমি, দেখো এরকম ভাবে আছে, হ্যাঁ এরকম আছে, তাহলে চিন্তা করো এটা হচ্ছে এইখান থেকে গেল এখানে, বলছিলাম যতদূর মানে বাধাহীন অবস্থা যতদূর যেতে পারে, তো বাধাহীন অবস্থায় চিন্তা করো এটা এই দিক দিয়ে যাবে এ পর্যন্ত, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ, তো এইটাই তো শেষ না, কারণ বাধাহীন অবস্থা এখানে না, বাধাহীন অবস্থা দেখো এখান থেকে যখন গেল সে এইভাবে গেল, এই বাধাহীন অবস্থা এখান থেকে কি এইখানে গেল, তাহলে এদিকে যেতে পারে এদিকে যেতে পারে, তার মানে এইখানেও এ, তারপরে বাধা পাইছে এখানে এসে, তাহলে এটাও এ। এখন ক্রস করলে এটা হয়ে যাবে কি বি, এটা ক্রস করলে এটা বি হয়, তার মানে চিন্তা করো এটা এইভাবে এসে এই পর্যন্ত এখানে আসবে,
তাহলে এটা কি বি, বি এইখানেও না শুধুমাত্র এইদিকে এইখানেও চলে আসছে। ধরো যে এখানে আরেকটা রোধ আছে, আরেকটা রোধ, তাহলে যেহেতু এখানে এসে বাধা পাচ্ছে তাহলে এটা হবে কি সি, এটাও বি, এটা বি। কারণ কি, কারণ এই থেকে দেখো এই পর্যন্ত টোটালটা বাধা নাই, কোনো বাধা নাই, ঠিক আছে, এই পর্যন্ত কোনো বাধা নেই। তাহলে এইখান থেকে যে এইখান থেকে এই টোটালটা হচ্ছে একটা বিন্দু। আবার চিন্তা করো যে এইখান থেকে এই টোটালটা হচ্ছে একটা বিন্দু, সেটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, প্রত্যেকটা বিন্দুতে এখানে যতই বিন্দু ধরো না কেন সবগুলো একটা বিন্দুই নির্দেশ করবে। তাহলে এটাও এ। মনে রাখবা জ্যামিতিক বিন্দু আর বৈদ্যুতিক বিন্দু কিন্তু এক না। জ্যামিতিক বিন্দু হলে কি লিখতাম, এ বি সি ডি, এটা হচ্ছে জ্যামিতিক বিন্দু, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল পয়েন্ট, জিপি। এ বি সি ডি হচ্ছে জিওমেট্রিক্যাল পয়েন্ট বা জ্যামিতিক বিন্দু। আর ইলেকট্রিক্যাল পয়েন্ট হচ্ছে এইভাবে না, ইলেকট্রিক্যাল পয়েন্ট হচ্ছে যতক্ষণ কোনো বাধার সম্মুখীন না হবে ততক্ষণ বিন্দুর কোনো পরিবর্তন হবে না, আর ওইটুকু পর্যন্ত পুরোটাই হচ্ছে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, ঠিক আছে। তো দেখো এইখানে তার মানে এইখানে হচ্ছে এ বি দুইটা বিন্দু, তাহলে দেখো এ বি সি এই তিনটা হচ্ছে কি ইপি মানে ইলেকট্রিক্যাল পয়েন্ট বা বৈদ্যুতিক বিন্দু। তো এটা যদি বুঝে থাকো, এবার আমরা এখন যাব মূল সার্কিটে। আমি এতক্ষণ পর্যন্ত বৈদ্যুতিক বিন্দু বোঝানোর একটা কারণ হচ্ছে আমার এই সার্কিটটা বোঝানো। দেখো তো এখন চিন্তা করে দেখো, এটা এটা দেখো, এটা যদি এ বিন্দু হয়, ব্যাটারির প্রান্ত এটা এ, ধরে নিচ্ছি ব্যাটারির ধনাত্মক বিন্দু হচ্ছে এ আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত হচ্ছে বি। তাহলে চিন্তা করো এ থেকে এটা এখানে যাবে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, দেখো এখান থেকে বের হয়ে এদিকে যাচ্ছে, বাধা নেই। তো বাধা না পাইলে দেখো তিন পর্যন্ত, এই পর্যন্ত আমার তিনটা আঙ্গুল দেখো তিনটা পথে চলে গেছে, তিনটা পথে। তার মানে কিন্তু এই যে জায়গাটা দেখো, এই যে এই পথটা, এই যে এইটুকু টোটালটা কিন্তু একটা পয়েন্টে আঙ্গুল তিনটা, মানে ভাগ হয়ে গেছে বিন্দুটা। কারণ আগে বলেছি যত দূর পর্যন্ত বিনা বাধায় বিস্তৃত থাকবে, বিনা বাধায়। তো বিনা বাধায় এখানে এই বিন্দুটা এখানে গিয়ে এখানে গিয়ে এখানে এইখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে বিনা বাধায়। কারণ দেখো এই পুরোটা কিন্তু একটা, এদিকে কোনো বাধা নাই। যেহেতু সবগুলো দেখো একটা বিন্দুতে আছে, মানে যেহেতু একই সাইডে আছে, বাধার সম্মুখীন হচ্ছে না, তার মানে এটাও তোমার, এটা যদি এ হয় এটাও এ, এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু। ওকে, তাহলে এবার দেখো বি বিন্দু, এইটা এদিকে যাচ্ছে, যাওয়ার পর দেখো এই, তাহলে এটা কি বি বিন্দু, এটা বি বিন্দু মানে দেখো এটাও বি বিন্দু, এদিক দিয়ে আসার পরে এটাও বি বিন্দু, এদিকে যাওয়ার পরে এটাও বি বিন্দু। দেখো তার মানে আলটিমেটলি এখানে কয়টা বিন্দু আছে, দুইটা বিন্দু, কয়টা, দুইটা। এইখানে যে বিটা ছিল এখানেও ঠিক এবি, এখানেও ঠিক এবি। দেখো এখানে এই পাশটা সম্পূর্ণ এ আর এই পাশটা সম্পূর্ণ বি হয়ে যাচ্ছে, এই পাশ সম্পূর্ণ এ, ওই পাশ সম্পূর্ণ বি হয়ে যাচ্ছে। তো যদি তাহলে এরকম যদি হয়, ঠিক একইভাবে আমি এরকম দেখো, এই এরকম দেখো, এই গেল, এই গেল, আর ধরো যে এইখান থেকে আরেকটা দিল, এই। এবার চিন্তা করে দেখো তো কি হয়, এবার চিন্তা করো। তাহলে আমি যদি এটাকে বলি ঠিক এরকম হবে, দেখো ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে কি এ, তাহলে এইটা এই পর্যন্ত এটাও এ, এটাও ইলেকট্রিক্যাল পয়েন্ট, এটাও এ। এবার ক্রস করলে এটা কি ক্রস করে এখানে আসছে, যদি ক্রস করে হয়ে যাবে কি বি। তাহলে দেখো বি যদি হয় তাহলে এটা এখানেও বি, এখানেও বি, তাহলে বি এই পর্যন্ত এইদিকে আসে বি, এই শুধু এখানে না, দেখো এইদিকে বাধাহীন অবস্থা এখানেও আসতে পারতেছে। মানে কথা হচ্ছে তোমাকে দরজা লাগিয়ে দিচ্ছে, একটা রুমের ভেতরে রেখে তোমাকে দরজা লাগিয়ে দিল, তুমি কিন্তু এই রুমের সম্পূর্ণ অংশ তুমি যেতে পারবা। ইলেকট্রিক্যাল পয়েন্ট অনুযায়ী এখানে আদানগুলো যাবে। তো বিনা বাধায় আদানগুলো তুমি যেমন এই রুম থেকে বের হওয়ার জন্য চারপাশে খুঁজতে পারবে, ঠিক একইভাবে একটা আদানও কি করবে, বাধাহীন ভাবে চেষ্টা করে সম্পূর্ণ দিকে চলার জন্য, মানে যেদিকেই যায় সে চেষ্টা করে বাধাহীন যাওয়ার জন্য। তো বাধাহীন ভাবে যদি চলতে চেষ্টা করে তাহলে এখানে ধাক্কা খাবে, রোদ বাধা দেবে, বাধা দেওয়ার কারণে চিন্তা করবে না আমি এদিক দিয়ে যাবো না, ও না গিয়ে কি করবে, সে এইখানে আসবে। ধরো যে এইদিকে, যদিও আসলে এটা এরকম বিষয়টা না, কিন্তু মনে রাখার জন্য এটা বলতেছি। ধরো সে বলতেছি কি যে না আমি এদিকে যাবো না, তাহলে কোন দিকে যাব, আমার তো এদিকে যাওয়ার অপশন আছে যে এদিকে যাবো এখানে। কারণ এইখানে যখন আসলো তখন দেখে কি ও ওইখানেও বেচারা বাধা দিচ্ছে, না আমি এদিকেও যাবো না, কারণ এখানে কি আমাকে বাধা দেওয়া হচ্ছে। তারপরে কি করা হলো, এইখানে আসলো, আসার পরে চিন্তা করলো এদিক দিয়ে যাবে। যখন এখানে আসলো, এখানে আসার পর দেখতেছিস কি সে শুধু এখানে না, সে আবার দুইটা অপশন আছে, এইদিকেও সে যাইতে পারে, চাইলে সে এদিকে যেতে পারে। তো এই জন্য সে কি করে, প্রথমে ধরো এখানে গেল, এখন গিয়ে দেখলো কি এখানে কি বা এখানে কে আছে, ডক্টর মাহফুজ স্যার আছে। মাহফুজ স্যারের মনে করে গান শোনার পরে সবাই দৌড়ে পালায়, বুঝতে পারছো। চিন্তা করলো কি না আমি এদিক দিয়ে যাবো না,
না গিয়ে কি করবে, সে এইখানে আসবে, আবার আসবে, আসার পরে সে কি করবে, এইখানে চলে যাবে। তো এখানে গেল, চিন্তা করলো না, দেখা যায় এখানেও যাওয়ার অপশন নাই। তাহলে চিন্তা করে দেখো, সে একদম এই পর্যন্ত ধরে এইখানে 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 সব জায়গায় চলে গেল, কিন্তু কোথাও আর যাইতে পারতেছে না, সব দিকে বাধাই পাচ্ছে। যদি সব দিকে যেহেতু বাধাই পাচ্ছে, তার মানে কি এইটা যে বিন্দু, এটাও সেই বিন্দু, এটাও সেই বিন্দু, এইটাও ঠিক সেই বিন্দু। তাহলে সবাই কি এখানে বি। এবার চিন্তা করো, বি যদি এবার যদি সে অতিক্রম করতে যায়, তাহলে কি হয়ে যাবে, সে সি, বি ক্রস করে কি হলো সি। তো সি বিন্দু চিন্তা করলো, এবারে আমি যাই, বাহ মুক্ত আমি। তো সে এখানে আসলো, আসার পর চিন্তা করলো, মানে সেটা হচ্ছে তোমার হাতে দুইটা রান দিয়েছে, একটা গরুর রান আর একটা কি মুরগির রান, বুঝছো, গরুর রান। চিন্তা করলো কি গরুর রান, এবার মুরগির রান, হচ্ছে খাসির রান, বুঝছো। এবার যে খাসি, এটা কি খাসি, এ হচ্ছে মুরগি, এ হচ্ছে মুরগি, আর এ হচ্ছে যে গরু। এখন চিন্তা করলো কি, সি চিন্তা করলো আমি গরুর রান খাবো, ঠিক আছে। গরুর রান কিছুক্ষণ খাওয়ার পর মনে হইতেছে না আমি খাবো না, আর মানে নতুন টেস্ট নেব। তো চিন্তা করলো কি, না আমি একটু মুরগির রান খেয়ে দেখি কেমন লাগে। তো অর্থাৎ সে মুরগির রান টেস্ট করতে গেল, তো কিন্তু মুরগিও শেষ করতে পারলো না, অর্থাৎ ধরো যে এখানে অতিক্রম করতে পারলো না। এবার সে চিন্তা করলো না একটু খাসি রানও খেয়ে দেখি, তার মানে সে এখানে আসলো। তো সি বিন্দু কোথায় যেতে পারতেছে, সি বিন্দু সে কি করলো, সব জায়গায় ঘোরাফেরা করে ফেললো। সে গরু খাইতেও গেল, মুরগি খাইতেও গেল, খাসি খাইতেও গেল। তাহলে সি বিন্দু ছিল কোথায়, এখানে, এখান থেকে যাত্রা শুরু করছিল, সে কিন্তু এটাও খাইলো, এটাও খাইলো, এটা। তার মানে এইখানে এটাও সি, তারপরে এটাও সি, তারপরে এটাও সি। তাহলে আলটিমেটলি কি পাচ্ছ, আলটিমেটলি কি পাচ্ছ দেখো, এইখানেও তুমি পাচ্ছ হচ্ছে বিসি, এইখানেও তুমি পাচ্ছ কি বিসি, এখানেও পাচ্ছ কি তুমি ব্যাক বেঞ্চার্স ক্লাসরুম, এখানেও পাচ্ছ কি তুমি ব্যাক বেঞ্চার্স ক্লাসরুম। কি পাইছো, ব্যাক বেঞ্চার্স ক্লাসরুম। এই যে এতগুলি অনেকগুলো রোদের মাঝখানে কি আছে, অনেকগুলো 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 রোদের মাঝে, অনেকগুলো রোদের মাঝে দুটি বিন্দু, দুটি বিন্দু আছে, দুটি বিন্দু এ, দুটি বিন্দু বি ও সি, দুটি বিন্দু বি ও সি, দুটি বিন্দু বি ও সি, যা সবার মধ্যে আছে, যা সবার মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে এরা প্রত্যেকেই, এরা প্রত্যেকেই, আচ্ছা, তো এরা প্রত্যেকে কি ইপি মানে ইলেকট্রিক্যাল পয়েন্ট, এরা প্রত্যেকে কি ইলেকট্রিক্যাল পয়েন্ট। তবে যেহেতু সবার মধ্যে আছে, যেহেতু সবার মাঝেই আছে, তাই এই ইলেকট্রিক্যাল পয়েন্টকে সাধারণ বিন্দু বলা যায়, কমন বিন্দু, সাধারণ বিন্দু বলা যায়, বুঝতে পেরেছো। সাধারণ বিন্দু গেল, এরপর দেখো, তো এই যে সাধারণ বিন্দু গেল, তাহলে এখন আমরা একটু দেখি, এবার মূল বর্তনীতে আসো। এবার আমরা সমান্তরাল সমবায় আছি, তো এটা যদি এ হয়, তাহলে চিন্তা করে দেখো, এদিকে কি পেয়েছি আমরা, এদিকে আমরা কি পেয়েছি, এ হচ্ছে বি, লক্ষ্য করো, এ হচ্ছে একটা বিন্দু, তারপরে এ হচ্ছে একটা বিন্দু, এই, তাহলে এটা হচ্ছে তোমার R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে এই পয়েন্টটা কি দিয়েছিলাম, এইখান দিয়ে আইসা এটা কি আছে এ কি এইখানেও গেছে, এইখানেও যাবে, কারণ কি এই পাঁচটা পুরোটাই এ, সাধারণ বিন্দু, এ কি সাধারণ বিন্দু, সবগুলো রোধের মধ্যে এ আছে, কেন, কারণ সে এইখানেও যেতে পারবে, সেইখানেও যেতে পারবে, সেইখানেও যেতে পারবে। কিন্তু ক্রস করলে সে কি হয়ে যাবে, বি, ক্রস করলে যেমন এই দিক দিয়ে এটা যাচ্ছে, দেখো এখানে গিয়ে তারপরে এখানে গেল, যাওয়ার পর এটা কি বি বিন্দু, তাহলে এটা বি বিন্দু কি এইখানেও আসতে পারবে, বি বিন্দু এইখানেও যেতে পারে, বি বিন্দু ঘুরে ফিরে এইখানেও যেতে পারে। তাহলে চিন্তা করে দেখো, এ বি বিন্দু, এদিকে এ, এটাও এ, এটাও এ, তারপরে তিনটা রোধের মধ্যে কি আছে, এ বি, তিনটা রোধের মধ্যে কি আছে, এ ও বি সবার মধ্যে আছে, এ ও বি সবার মধ্যে, এখানে কি মধ্যেই আছে, সবার মধ্যেই আছে, যেহেতু এ ও বি সবার মধ্যে আছে, তাহলে কমন বিন্দু, এরা কি, এরা হচ্ছে কমন পয়েন্ট, কি বলে এটাকে, কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি দেখো, যদি এমন হয় যে সমান্তরাল বর্তনী কাকে বলে, যদি এমন হয় যে কতগুলি রোধের
একটি সাধারণ বিন্দু কতগুলি রোধের একটি সাধারণ বিন্দু কোষ বা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং অপর একটি বিন্দু এবং অপর সাধারণ বিন্দুটি কোষ বা ব্যাটারির অপর সাধারণ বিন্দু ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তবে এরূপ সমবায়কে সমান্তরাল সমবায় বলে। সমান্তরাল সমবায় বা সমান্তরাল বর্তনী বলে। তাহলে এখানে কি দিলাম, যদি এমন হয় যে কতগুলি রোধের একটি সাধারণ বিন্দু কোষ বা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, যেমন দেখো এই যে রোধগুলো, এই রোধগুলো দুইটা প্রান্ত আছে, তাই না? এই রোধগুলো দুইটা প্রান্ত আছে, এ এবং বি। কি বললাম? এ এবং বি আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি তড়িৎ প্রবাহকে এদিক দিয়ে প্রবেশ করবে, তার মানে কি এটা পজিটিভ, যেদিকে প্রবেশ করে পজিটিভ এদিকে প্রবেশ করবে তিনটা পথ দিয়ে, আর যেদিকে বের হয় নেগেটিভ, প্রবেশ করে পজিটিভ দিয়ে, বের হয় নেগেটিভ প্রান্ত দিয়ে। তাহলে দেখো এখানে একটা বিন্দু আছে, এখানে প্লাস, এটা প্লাস, এই সবগুলো প্লাস কি করে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, এই সবগুলো প্লাস ব্যাটারির ধনাত্মক সাথে। তো সবগুলো প্লাস মানে কি এ বিন্দু, সাধারণ বিন্দু এ, কারণ এই সবগুলোর মধ্যে এ বিন্দু আছে। তাহলে এ হচ্ছে একটা বৈদ্যুতিক বিন্দু বা ইলেকট্রিক্যাল পয়েন্ট, যা এই ব্যাটারির এ প্রান্তের সাথে যুক্ত, ঠিক আছে? ও ব্যাটারির অপর প্রান্ত হচ্ছে বি, ব্যাটারির অপর প্রান্ত বি, এই বি কি ওই সবগুলো রোধের মধ্যে বিন্দুমান। তাই কতগুলি রোধের যে সাধারণ বিন্দু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, অপর সাধারণ বিন্দুটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকলে এরূপ যে সমবায় তৈরি করে, সেই সমবায়কে বলি আমরা সমান্তরাল সমবায়। কে বলে ওটা? আমরা এটাকে বলি আমরা সমান্তরাল সমবায়। আচ্ছা, তো যদি আমরা এটাকে সমান্তরাল সমবায় বলতে পারি, তাহলে দেখো যদি এটাকে সমান্তরাল সমবায়, তার মানে শর্তগুলি দেখো। তো তত্ত্ব দেখো, তাৎপর্য, এটা তাৎপর্য যদি মনে রাখতে চাও, এক, এইখানে এই বর্তমান তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, অর্থাৎ একাধিক লাইন থাকায়, একাধিক লাইন মানে কি, একাধিক লাইন থাকায় মোট প্রবাহ বিভক্ত হয়ে যায়, ফলে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়। এ হচ্ছে একটা, ঠিক আছে? তো সংজ্ঞাটা তো গেল আমার। এবার দেখো সংজ্ঞাটা যাওয়ার পরে আমরা এটা করতেছি। তো এইখানে সাধারণ বিন্দু বলতে এবি, আর দ্বিতীয় তাৎপর্য দেখো, দ্বিতীয়টা হচ্ছে যেহেতু সমান্তরাল বর্তনীতে আচ্ছা এখানে বলছে দেখো, এই বর্তনীর মোট বিভব শক্তি বা তড়িৎচালক শক্তি, মোট বিভব শক্তি বা তড়িৎচালক শক্তি ধ্রুব থাকে, অর্থাৎ যেহেতু
যেহেতু বিভব পার্থক্য সৃষ্টি হয় দুটি বিন্দুর মাঝে, আচ্ছা এখানে এটা বলতে এইভাবে, অর্থাৎ আচ্ছা এইভাবে বলতে, যেহেতু অর্থাৎ দুটি বিন্দুর মাঝখানে, দুটি বিন্দুর মাঝে যেহেতু সর্বোচ্চ একটি বিভব পার্থক্য পাওয়া যায়, একটি বিভব পার্থক্য পাওয়া যায় এবং উক্ত বর্তনীতে, এবং এই উক্ত বর্তনীতে দেখো, উক্ত বর্তনীতে এবং উক্ত বর্তনীতে কেবল দুটি সাধারণ বিন্দুই উপস্থিত থাকে, ফলে এর বিভব পার্থক্য সর্বদা একই থাকে। এখানে বুঝো, এই বর্তনীর মোট বিভব শক্তি বা তড়িৎচালক শক্তি ধ্রুব থাকে, এর মানে হচ্ছে কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? এর কারণ হচ্ছে আমরা জানি দুইটা বিন্দুর মাঝখানে, তুমি চিন্তা করে দেখো, দুজন মানুষের ভেতরে আমার এবং তোমার, তুমি যেই নিজেকে ভাবো, আমার এবং তোমার বয়সের ব্যবধান একটাই হতে পারবে। মানুষ যেহেতু আমরা দুইজন, তাই আমাদের বয়সের ব্যবধান একটাই হতে পারে। তোমার জন্ম যদি 2004 সালে হয় আর আমার জন্ম ধরছে 1997 সালে, তাহলে চিন্তা করে দেখো, আমাদের দুজনের মধ্যে কিন্তু, দুইটা মানুষের মধ্যে ব্যবধান কিন্তু একটাই, বয়সের ব্যবধান একটাই হতে পারবে। যদি তুমি চিন্তা করো, তোমার হাইট আর আমার হাইট চিন্তা করি, তাহলে তোমার হাইট আর আমার হাইটের ব্যবধান একটাই হতে পারে, বা তোমার এবং তোমার বন্ধুর হাইটের ব্যবধান একটাই হতে পারে, তোমার এবং তোমার বন্ধুর বয়সের ব্যবধান একটাই হতে পারে, তাই না? তো দুইটা বস্তুর মধ্যে শুধুমাত্র একটা পরিবর্তনে দেখানো যায়, এর অধিক পরিবর্তন দেখানো যায় না। তো যেহেতু এই বর্তনীতে মাত্র দুইটা বিন্দুই থাকে, তো দুইটা বিন্দুর বিভব পার্থক্য সবসময় একটাই থাকবে। তো একটাই যদি দেখে, আর তো বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না, একটা আছে, ওই একটাই থাকবে। যেহেতু অন্য কোনো বিন্দু নাই, একের অধিক যেহেতু বিন্দু নাই, দুইয়ের অধিক যেহেতু বিন্দু নাই, তাহলে দুইয়ের অধিক বিন্দু না থাকলে এখানে আমরা পরিবর্তনও অধিক পাবো না। তাই বিভব পার্থক্য একটা ছিল, একটাই থাকবে, এর বেশি হইতে পারবে না। এই জন্যই বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, এটা সবসময় ধ্রুব থাকে। আরেকটা বলছি, তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়। তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় লাইন বাই লাইন। মাথায় রাখবা যে তড়িৎ প্রবাহের কোথায় পরিবর্তন হয়, তড়িৎ প্রবাহের পরিবর্তনটা হয় তোমার লাইন বাই লাইন। একদম কমন একটা বিষয়, যে দেখো দুইটা বিষয়, তড়িৎ প্রবাহ কিসের পরিবর্তন হয়, যে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় লাইন বাই লাইন মানে পথে, অর্থাৎ একের অধিক পথে, একের অধিক পথ থাকলে, ঠিক আছে? লাইন মানে কি? পথকে বোঝাচ্ছে। তো যেহেতু এই বর্তনীতে একের অধিক পথ আছে, তার মানে এখানে কি হবে? তড়িৎ প্রবাহের পরিবর্তনটা হবে। বুঝতে পেরেছো? আর চিন্তা করো, বিভব পরিবর্তন হয়, বিভব পার্থক্য সৃষ্টি হয়। আচ্ছা, বিভব পার্থক্য পরিবর্তন হয় পয়েন্ট বাই পয়েন্ট। পরিবর্তন হয় কি? পয়েন্ট বাই পয়েন্ট। অর্থাৎ দুটি বিন্দুতে একটি ব্যবধান, দুটি বিন্দুতে একটি বিভব পার্থক্য এবং দুইয়ের অধিক বিন্দুতে
আচ্ছা, 2 এর অধিক বিন্দুতে 2 এর অধিক, আচ্ছা 2 এর অর্থাৎ 2 এর অধিক বিন্দু, 2 এর অধিক বিন্দু ব্যতীত বিভবের পরিবর্তন হয় না। বুঝতে পেরেছো? যে 2 এর অধিক যদি বিভব মানে হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন লাইন, কয়টা লাইন আছে? 1 2 3টা, এই জন্য পথ লাইন কারেন্ট কি হবে? ভাগ হয়ে যাবে, তড়িৎ প্রবাহটা ভাগ। কিন্তু যদি বিন্দু চিন্তা করো, কয়টা বিন্দু আছে? 2টা বিন্দু আছে, 2টা, এই জন্য এখানে বিভবের কোনো পরিবর্তন হয় না। লাইন আছে অনেকগুলো, বিন্দু আছে মাত্র 2টা, তো 2 এর 1 এর অধিক লাইন থাকলে কারেন্ট ভাগ হয়ে যাবে। আর যদি 2 এর অধিক বিন্দু থাকে তাহলে বিভবের পরিবর্তন হবে। কি বলছি? যে 2 এর অধিক বিন্দু ব্যতীত বিভবের পরিবর্তন হয় না। 2 এর অধিক থাকলে, 2টার মধ্যে একটা বিভব পাওয়া যায়, 2 এর অধিক থাকলে বিভবের পরিবর্তন হয়। ঠিক একইভাবে একটা লাইনে কারেন্টের পরিবর্তন হয় না, 2টা বিন্দুতে বিভবের পরিবর্তন হয় না। একটা লাইনে কারেন্টের পরিবর্তন হয় না, 2টা বিন্দুতে বিভবের পরিবর্তন হয় না। তাহলে কারেন্ট পরিবর্তন হবে একাধিক লাইনে, আর বিভব পরিবর্তন হবে 2 এর অধিক বিন্দুতে। কারেন্ট পরিবর্তন হবে একাধিক লাইনে, আর বিভব পরিবর্তন হবে 2 এর অধিক পয়েন্টে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, এবার আমরা এই সার্কিটের সবগুলো গাণিতিক বিশ্লেষণ করব। এতক্ষণ পর্যন্ত থিওরিটিক্যাল অনেক কিছু বলছি, বেসিক। আসলে কি, পড়াইতে গেলে অনেক কিছু লাগে, অনেক কিছু বুঝাইতে হয়। আমার তো মনে হয় যে কি যেন পড়াই নেই তোমাদের, কি যেন বাদ গেল। তো একটা স্ক্রিনশট রেখে দাও অথবা তুলে ফেলো। আচ্ছা, তো যেহেতু এখানে লাইন আছে, তার মানে এটার মধ্যে কারেন্টের পরিবর্তন হবে। আর যেহেতু বিন্দু আছে 2টা মাত্র, তাহলে বিভবের কোনো পরিবর্তন হবে না। এটা এবার দেখো আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। আচ্ছা, তো ওহমের সূত্র যেটা জানি, ওহমের সূত্র অনুসারে I সমান কি জানি? V/R। ঠিক আছে, I সমান V/R। যেহেতু কারেন্টের পরিবর্তন হয়, যেহেতু তড়িৎ প্রবাহ পরিবর্তনশীল, তাহলে দেখো প্রথম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I সমান, তড়িৎ প্রবাহ হবে কি? I ইকুয়াল টু হবে, দেখো I1, প্রথমটার জন্য I1 সমান হবে V/R1। V ধ্রুবক, যেখানে V কি? ধ্রুবক। Vটা কি আছে? ধ্রুবক। V ধ্রুবক, I পরিবর্তনশীল। পরিবর্তনশীল। তা দেখো, তাহলে এইটার যে বিভব, দেখো এইটা আর এইটা, দুই প্রান্তের বিভব পার্থক্য একটা থাকবে। দুই প্রান্তের বিভব পার্থক্য আছে কত? V। A এবং B এর মধ্যে বিভব পার্থক্য কত আছে? B, একটাই আছে। আচ্ছা, তাহলে এটার ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কত? I1। এটার ভেতর দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I2, আর এটার ভেতর দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I3। যদি I3 হয় তাহলে দেখো এবার দ্বিতীয় রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি? I2 সমান কি হবে? V/R2 হয়ে যাবে। ঠিক একইভাবে তৃতীয় রোধের, ওহমের সূত্র ব্যবহার করে তৃতীয় রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে I3 V/R3। এন্ড বলতে পারো কেন V? সব জায়গায় V থাকার কারণ হচ্ছে বিভবের কোনো পরিবর্তন নাই। এই বর্তনীতে বিভবের কোনো পরিবর্তন হয় না, শুধু কারেন্টের পরিবর্তন হয়। এবং এই কারেন্টটা কি করছে? যে টোটাল যে এনার্জিটা ছিল, টোটাল যে বিদ্যুৎ শক্তি ছিল, সেটা 3টা পথে ভাগ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো শক্তির সংরক্ষণশীল নীতি অনুযায়ী কি হয়? শক্তির সংরক্ষণশীল নীতি অনুযায়ী, চিন্তা করো, নীতি অনুযায়ী মোট শক্তি কি? মোট শক্তি একই থাকে। মোট শক্তি একই থাকে। মোট শক্তি এক থাকবে। তো মোট শক্তি কত? I। মোট শক্তি I। তো মোট শক্তি I হবে কি? I1 প্লাস I2 প্লাস হচ্ছে I3। তাহলে মোট শক্তি মানে জাস্ট হচ্ছে পরিবর্তন হয়েছে। মোট শক্তি একটা থেকে আরেকটাতে রূপান্তর হয়েছে, কিন্তু মোট শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে কারণ হচ্ছে একটা সার্কিটের ভেতরে নতুন কোনো কারেন্ট উৎপন্ন হয় না, নতুন কোনো কারেন্ট নষ্ট হয় না। একটা সার্কিটের ভেতরে কোনো কারেন্ট সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না। তার মানে কি? মোট যে কারেন্ট সেটা একই থাকবে। তাহলে এটা, তাহলে এবার চিন্তা করো I মানে কি? তো I মানে এটা, দেখো এখানে কি আছে? V/R1 প্লাস হচ্ছে V/R2 প্লাস হচ্ছে V/R3। তো
তো ভি যদি কমন হয় তাহলে পাচ্ছ কত 1/r1 প্লাস হচ্ছে 1/r2 প্লাস হচ্ছে 1/r3। ঠিক আছে, তো ভিটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি পাচ্ছ i/v, এই পাশে আনলে i/v সমান পাচ্ছ তুমি 1/r1 প্লাস হচ্ছে 1/r2 প্লাস হচ্ছে 1/r3, আর এই 1/r3 মানে 1/rp, এটা মানে হচ্ছে 1/rp। তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখো, এই i/v যেখানে i/v মানে হচ্ছে 1/rp, i/v মানে হচ্ছে 1/rp, তাহলে এই যে রোধটা পেয়েছি এটাকে বলি তুল্য রোধ, এটাকে বলি আমরা, এটা হচ্ছে সমান্তরালে তুল্য রোধ। এই rp হচ্ছে কি সমান্তরালে তুল্য রোধ। সো তুমি যদি এবার বের করতে যাও যে rpটা কি, তো চিন্তা করো i/v মানে 1/rp, i/v মানে 1/rp, তাহলে যেহেতু এটা সমান কি ধরেছে, এটা সমান এটা ধরেছি। আচ্ছা, যদি এটা বুঝে থাকো, দেখো প্রত্যেকটা রোধের কারেন্ট বের করেছি আমরা, প্রত্যেকটা রোধের কারেন্ট আমরা বের করেছি। তো যদি এটা বুঝে এবার দেখো, তাহলে কি ধরেছি আমরা 1/rp সমান ধরেছি 1/r1 প্লাস হচ্ছে 1/r2 সমান হচ্ছে 1/r3। ঠিক আছে, এই ঠিক আছে, যেখানে এই rpটা, এখানে rpটা কি, এই rp হচ্ছে সমান্তরালে তুল্য রোধ, সমান্তরালে তুল্য রোধ, সমান্তরালে কি আছে তুল্য রোধ হবে। ঠিক আছে, তো এবার যদি বলি আমরা, তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে এখানে কি বোঝাচ্ছে rp দ্বারা বোঝাচ্ছে কি, তাহলে সমান্তরালে তুল্য এর দ্বারা হচ্ছে সমান্তরালে, ও আচ্ছা এটা তো এটা পাই, এবার চিন্তা করো এটা আছে, তার সুতরাং এটা মানে কি, সুতরাং 1/rp সমান হচ্ছে কি জানি আচ্ছা i/v কি লিখতে পারি v, এই যে দেখো এখানে, কারণ এটা সমান এটা সমান এটা, আর এটা সমান এটা যদি হয়, তার মানে দেখবে এবার কি দাঁড়াচ্ছে, সুতরাং i সমান কি দাঁড়াচ্ছে, দেখো i সমান, দেখো এখানে কি দাঁড়াচ্ছে rp সমান কি আছে v, সুতরাং i সমান কি আছে v/rp, তাহলে এই হচ্ছে তোমার এটা, i হচ্ছে কি মূল প্রবাহ, i হচ্ছে কেন মূল প্রবাহ, তার মানে আইটা কি, আইটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। আচ্ছা, v হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য, v হচ্ছে কি বিভব পার্থক্য, আর rp হচ্ছে তো লিখলামই। তাহলে এই আমরা পেয়ে গেলাম, এই একটা সমান্তরাল সার্কিট থেকে যা যা বের করা যায়, মোট প্রবাহ বের করা যায়, কি বের করা যায়, মূল প্রবাহ বের করা যায়, এই প্রবাহের প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা যায়, আরেকটা যেটা বের করা যায় সেটা হচ্ছে তুল্য রোধ। কি তুল্য রোধ বের করা যায়, বর্তনীর ভোল্টেজ, দেখো বর্তনীর প্রবাহ বের করা যায়, প্রবাহ তুল্য রোধ, আর হচ্ছে কি আমার সবগুলো রোধের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। ওকে, সবাই কি আচ্ছা, তো এই ছিল সমান্তরাল বর্তনী। তো সমান্তরাল বর্তনী যা যা করছি তুল্য রোধ, আমরা কি পেলাম, এইখানে আমরা যেগুলো করছি তুল্য রোধ বের করছি, এখন হচ্ছে তুল্য রোধ বের করছি, তড়িৎ প্রবাহ বের করছি। তড়িৎ প্রবাহ দুই প্রকার, তড়িৎ প্রবাহ কয়টা পেয়েছি, দুই প্রকার, তড়িৎ প্রবাহ পেয়েছি, তড়িৎ প্রবাহ পাইছি দুইটা, কি পাইছি, একটা পাইছি মূল প্রবাহ, একটা হচ্ছে কি মূল প্রবাহ, যেটা হচ্ছে কি মূল প্রবাহ কি মূল প্রবাহ বা মোট প্রবাহ, আর একটা হচ্ছে তোমার প্রতিটা রোধের ভেতর দিয়ে কি, প্রতিটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, এই হচ্ছে দুইটা, আমরা এখানে দুইটা তড়িৎ প্রবাহ পেয়েছি। ঠিক আছে, আচ্ছা, তো কি বললাম, মূল প্রবাহ একটা তুল্য রোধ, আরেকটা কি বের করছি আমরা, এই তো মূল প্রবাহ পেয়েছি, তড়িৎ প্রবাহ পেয়েছি, আর বিভবটা যদি বের করতে চাই তো বিভব কত হবে, তো বিভব দেখো, তাহলে বিভব পার্থক্য হবে, তো তুমি যদি চাও যে বিভব পার্থক্য হবে কত, তো v হবে IRP, IRP, মনে রাখবে বর্তনীর সমস্ত বিভব v হবে IRP, এই হচ্ছে বিভব। ঠিক আছে, তাহলে যে মূল প্রবাহটা কি পেয়েছি, মূল প্রবাহ হচ্ছে I পেয়েছি আমরা v/rp, আর প্রতিটা রোধের বিভব পেয়েছি, তো I1 পেয়েছি v/r1 পেয়েছি, I2 সমান পেয়েছি আমি v/r2 পেয়েছি, আর I3 সমান পেয়েছি v/r3, এগুলো হচ্ছে প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ। তো সব শেষ, আর তুল্য রোধটা পেয়েছি কি, তুল্য রোধ হচ্ছে rp, 1/rp সমান পেয়েছি আমরা 1/r1 প্লাস হচ্ছে 1/r2 প্লাস হচ্ছে 1/r3, শেষ। এই ছিল আমাদের সার্কিট, তো সার্কিট শেষ। তো এবার যদি বুঝো, দেখো এবার আমরা অন্য কিছুতে যাই,
তো এইখানে একটু মাথায় রাখবা যে এই যে তিনটা রোধ নেয়, তিনটা রোধের পরিবর্তে তিনটি রোধের পরিবর্তে অনেকগুলো রোধ থাকলে, অসংখ্য রোধ থাকলে, তিনটি রোধের পরিবর্তে অসংখ্য রোধ থাকলে দেখো অসংখ্য রোধ থাকলে 1/Rp সমান হবে হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 প্লাস 1/Rn অনেকগুলো রোধ থাকলে যাকে বলি আমরা। তার মানে এখানে দেখো তুল্য রোধের, তার মানে হচ্ছে তুল্য রোধের বিপরীত রাশি, তুল্য রোধের বিপরীত রাশি হবে প্রতিটা রোধের বিপরীত রাশির বীজগাণিতিক সমষ্টির সমান। দেখো তা তুল্য রোধের বিপরীত রাশি তার মানে 1/Rp, তুল্য রোধ হচ্ছে Rp আর তুল্য রোধের বিপরীত রাশি হচ্ছে 1/Rp। তাহলে তুল্য রোধের বিপরীত রাশি হবে প্রতিটা রোধের বিপরীত রাশির বীজগাণিতিক সমষ্টির সমান। প্রতিটা রোধের, যেমন R এর বিপরীত রাশি 1/R, R2 এর বিপরীত রাশি 1/R2, R3 এর বিপরীত রাশি 1/R3 এবং Rn এর বিপরীত রাশি 1/Rn। এটাই হচ্ছে তোমার সমান্তরাল বর্তনীতে আমরা যা যা পাই সবকিছু। ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো, তো আমাদের সার্কিট শেষ। তো সার্কিটের মধ্যে যে বিষয়টা আছে মিশ্র বর্তনী, সেটা করাবো না। মিশ্র বর্তনী আমরা প্র্যাকটিসের মধ্যে চলে যাবে। ঠিক আছে, মিশ্র বর্তনীটা প্র্যাকটিস। এবার দেখো তড়িৎ ক্ষমতা। এবার আমরা দেখবো হচ্ছে তড়িৎ ক্ষমতাটা কি দেখো। তো একটি বৈদ্যুতিক যন্ত্রের একক সময়ে কাজ করার সামর্থ্যকে, একক সময়ে কাজ করার সামর্থ্যকে তড়িৎ ক্ষমতা বলে। আচ্ছা, একে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, যেমন ধরো এই একটা পরিবাহী আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা পরিবাহী। চিন্তা করো, বা আমি যদি একটা সার্কিট তৈরি করি এরকম ভাবে, দেখো এইটা দিয়ে এইখানে আসলো, তাহলে এটা ধরো যে আর, এটা হচ্ছে কি ই। ঠিক আছে, এবার চিন্তা করো, এখানে বলা আছে বৈদ্যুতিক যন্ত্রের, তার মানে ধরো যে একটা বৈদ্যুতিক যন্ত্রের একক সময়ে, তাহলে ধরো যে একটা বৈদ্যুতিক যন্ত্র বলতে কি, একটা ধরো যে এখানে দিলাম একটা মোটর, এখানে কি যুক্ত করলাম একটা মোটর কি একটা মোটর দিয়ে, তো মোটর একটা বৈদ্যুতিক যন্ত্র। তো এই মোটরটা প্রতি সেকেন্ডে, একটা বৈদ্যুতিক যন্ত্র, তাহলে এই যে মোটরটা প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ করবে, এই মোটরটা যদি প্রতি সেকেন্ডে ডব্লিউ পরিমাণ কাজ করে, মোটর কর্তৃক হচ্ছে ডব্লিউ হয়, এবং সময় কত, সময় ধরো হচ্ছে টি, সময় হচ্ছে টি। তাহলে দেখো যেহেতু বলছো, তার মানে ক্ষমতা হবে, সুতরাং ক্ষমতা পি সমান হবে হচ্ছে W/T। এ হচ্ছে তোমার ক্ষমতা 1 W/T। বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু ক্ষমতাটা পেয়ে গেলাম কি, যে মোটর কর্তৃক কৃত কাজ যদি W হয়, টি সময় যদি W হয়, তার মানে ওই যন্ত্রের কৃত কাজ হবে, মোট শক্তি হবে প্রতি একক সময়ে কাজের হার, অর্থাৎ পি সমান হচ্ছে W/T। আচ্ছা, যদি W/T হয়, এবার দেখো এবার কি দাঁড়াচ্ছে। তো এবার যেটা হবে, তুমি ওহমের সূত্র জানলাম, তো আমরা পেয়েছি কি, পি সমান কি পেয়েছি W/T। আচ্ছা, তুমি জানো আই সমান কি জানো, আচ্ছা তুমি জানো হচ্ছে এবার W/T যদি হয়, তাহলে ভি সমান কি দেখো, তুমি জানো ভি ইকুয়াল টু হচ্ছে, কি জানো V/Q, তাই না, W/Q। আচ্ছা, ভি সমান জানো তুমি W/Q, তাহলে W, আচ্ছা W সমান কি জানো, তাহলে W সমান কি জানো VQ, W সমান কি জানো VQ। দেখো, তা তুমি তো V সমান জানো W/Q, তাহলে W সমান কি জানো VQ, তার মানে W মানে কি VQ ডিভাইড বাই কি T, মানে হচ্ছে এই মোটরটা দিয়ে আদান পাঠায়, একক সময়ে
টি সময় পরে দেখো টি সময় পরে যে এই পরিমাণ আধানের ভেতর দিয়ে প্রবাহিত হয়, তাহলে টি সময় পরে এখানে ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হবে। কিউ পরিমাণ এই মোটর কর্তৃক কৃত কাজ হচ্ছে ডব্লিউ, কত সময়? টি সময়ে, কিউ পরিমাণ আধানের জন্য, কিউ পরিমাণ আধানের জন্য, তার মানে এটা পেলাম। তাহলে সুতরাং ভি সমান এখানে, সুতরাং ভি সমান পেয়েছি আমরা এখানে দেখো আই বাই টি মানে হচ্ছে ভি আই, এ হচ্ছে আরেকটা সমীকরণ, একটা আর হচ্ছে একটা। কেন দেখো, কারণ তুমি জানো এখানে দেখো, কারণ আই সমান জানি কিউ বাই টি, আই সমান কি জানো? কিউ বাই টি। দেখো ওই যে কিউ বাই টি মানে কি? আই। কিউ বাই টি মানে কি? আই। তাহলে এই হচ্ছে আমার ক্ষমতা, ঠিক আছে। আবার চিন্তা করো পি সমান কি আসে, তো তুমি কিন্তু ওহমের সূত্র জানো, আই সমান কি জানো? ভি বাই আর। এখানে কি আছে? ভি আই আছে, ভি আই আছে, তো ভি ইন্টু আই মানে কি দেখো তো? আই মানে ভি বাই আর আছে। সুতরাং আমার পি সমান যেটা আসবে সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। এই হচ্ছে আরেকটা সমীকরণ, এই হচ্ছে আরেকটা সমীকরণ। এবার চিন্তা করো, আবার ভি সমান তুমি জানো আই আর, কি জানো? ভি সমান আই আর জানো। তো ভি সমান যদি আই আর হয় তাহলে কি লিখতে পারবে দেখো তো? তো পি ইকুয়াল টু হচ্ছে ভি সমান হচ্ছে আই, তার মানে হচ্ছে দেখো, তাহলে এবার লিখতে পারো আই আর হোল স্কোয়ার, কারণ ভি এর মান হোল স্কোয়ার আছে তো এটা দিলাম, ইন্টু হচ্ছে আর। তাহলে লিখতে পারো আই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর সমান হচ্ছে আই স্কোয়ার আর। সুতরাং পি এর মান দাঁড়াচ্ছে এখানে ওয়াই স্কোয়ার আর। এই হচ্ছে আমার পি এর চারটা সূত্র। তো দেখো পি সমান ছিল এটা, তাহলে আমরা জানি হচ্ছে ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ, ভিউ পার্থক্য হচ্ছে ভি বাই ডব্লিউ, ডব্লিউ বাই কিউ জানি। তো এখানে ডব্লিউ এর পরিবর্তে তার মানে কি আর আর গুণ করো, আর আর গুণ করলে ভি কিউ পাচ্ছ, এই ভি কিউটাকে এবার এখানে বসাও, তাহলে বসালে পাচ্ছ ভি কিউ বাই টি। কিন্তু তুমি জানো কিউ বাই টি সমান হচ্ছে তড়িৎ প্রবাহ, তুমি জানো হচ্ছে কিউ বাই টি মানে তড়িৎ প্রবাহ, কিউ বাই টি মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। তো কিউ বাই টি তড়িৎ প্রবাহ হলে আমি লিখতে পারি কিউ বাই টি এর পরিবর্তে আই, মূল প্রবাহ আই। আচ্ছা লিখলাম আই। দেন তুমি দেখো পি সমান জানো ভিআই, কিন্তু দেখো পি সমান জানো কি ভিআই, কিন্তু ভি সমান কি জানো তুমি? ওহমের সূত্র দেখে জানো আই সমান হচ্ছে ভি বাই আর। ওহমের সূত্র অনুসারে ভি সমান হচ্ছে আই বাই ভি বাই আর, তাহলে বসালাম ভি বাই আর। ভি আর ভি কি হয়ে যায়? ভি স্কোয়ার, নিচে আছে আর, তার মানে পি সমান দাঁড়াচ্ছে ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, তো ভি সমান যে ভি স্কোয়ার বাই আর দাঁড়ায়, এবার দেখো, এবার ভি সমান কি জানি? ভি সমান কি জানি? আই আর। ভি সমান জানি আই আর, তুমি তো এখানে আই আর বসায় দাও, ভি এর পরিবর্তে আই আর, আর নিচে যদি থাকে আর, তার মানে কি দেখো আই স্কোয়ার আর স্কোয়ার ইন্টু ডিভাইড হচ্ছে আর স্কোয়ার। এবার এইখান থেকে একটা আর, এইখান থেকে একটা আর কেটে ফেলো, কেটে দিলে পাচ্ছ আই স্কোয়ার আর। এইটা লিখছি পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। এইগুলো হচ্ছে আমার ব্যয়িত ক্ষমতা নির্ণয়ের সূত্র, ব্যয়িত ক্ষমতা নির্ণয়ের সূত্র। সবাই কি বুঝতেছো? আচ্ছা যদি বুঝো তাহলে এবার শেষ, এটা গেল। এখন দেখো এটা শেষ, এককগুলি দেখো। এককটা কি দেখো? একক হচ্ছে ওয়াট, একক 1 জুল পার কেলভিন। কি আছে দেখো তো? এখান থেকে দেখো পি সমান যেহেতু জানো ডব্লিউ বাই টি, কি জানো? ডব্লিউ বাই টি, তার মানে কি হবে? জুল পার সেকেন্ড, প্রথম জুল পার সেকেন্ড। আচ্ছা এখানে কি জানো? ভোল্ট এম্পিয়ার। এইখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে জানো হচ্ছে ভোল্ট এম্পিয়ার, এখান থেকে কি পাওয়া যায়? ভোল্ট এম্পিয়ার একক পাওয়া যায়। আচ্ছা আরো কি আছে? এইখান থেকে কি পাওয়া যায় দেখো তো? এখান থেকে আছে, এটা তো ভোল্ট এম্পিয়ারে আসবে, এখানে কিন্তু আসে, এখান থেকে আসবে কিন্তু ভোল্ট স্কোয়ার। দেখো এখান থেকে ভি স্কোয়ার আর আর ভি স্কোয়ার ওহম, মানে ভোল্ট স্কোয়ার ওহম পাবে, ভোল্ট স্কোয়ার ওহম পাবে, ঠিক আছে। আর যদি তুমি যদি এইভাবে লিখো, এখান থেকে লিখো, এখান থেকে আই স্কোয়ার এত, তার মানে আই স্কোয়ার দ্বারা কি বলছে? এম্পিয়ার স্কোয়ার, এই এম্পিয়ার স্কোয়ার, এটা মানে হচ্ছে কি এম্পিয়ার স্কোয়ার ওহম। কিন্তু এইগুলো আসলে কি সূত্র দেখে লেখা যায়, সূত্র দেখে জাস্ট লেখা যায়, কারণ কি? কারণ তুমি জানো তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, তার মানে এম্পিয়ার স্কোয়ার, আর রোধের একক হচ্ছে ওহম, তার রোধ এই যে এম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম পাচ্ছ, এইভাবে লেখা যায়, ঠিক আছে। তবে আমরা যেটা করব ধরো 6 কি এখানে 6 মানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে তোমার ওয়াট, 6 হচ্ছে এখানে ওয়াট হবে, 6 আচ্ছা 6 হচ্ছে তোমার, আরেকটা হচ্ছে তোমার কিলোওয়াট আওয়ার, আচ্ছা কিলোওয়াট, আরেকটা হচ্ছে কিলোওয়াট, আরেকটা হচ্ছে কি আসবে তাহলে কিলোওয়াট, আরেকটা হচ্ছে তোমার মেগাওয়াট। এই হচ্ছে একক, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্ষমতার একক, এগুলো হচ্ছে ক্ষমতার একক। তো এইখান থেকে আমরা যেটি ব্যবহার করবো সেটা হচ্ছে এই দুইটা, ব্যবহারিক হচ্ছে কোনটা? এই দুইটা ব্যবহারিক হচ্ছে, এগুলো হচ্ছে ব্যবহারিক, আর বাকিগুলো নামমাত্র। এগুলো হচ্ছে ব্যবহারিক, বাকিগুলো হচ্ছে নামমাত্র। তাহলে মেইন একক হচ্ছে ওয়াট অথবা কিলোওয়াট, ওয়াট অথবা কিলোওয়াট, আর বাকি সবগুলো হচ্ছে জাস্ট আসে, জাস্ট বের করা যায়। যেমন এটাও ঠিক আছে, এখানে তোমার এটাও ঠিক আছে যে এটা 3টা ধরা যায়, কিন্তু এটা আর হচ্ছে তোমার এইটা, এগুলো আসলে ধরা যায় না, এগুলো আসলে না ধরলেও চলে, ঠিক আছে। আচ্ছা যদি এটা বুঝে থাকো, ক্ষমতার একক গেল,
দেখো ক্ষমতার মাত্রাটা, ক্ষমতার মাত্রা তো ব্যবহার করবো কোনটা, জুল পার সেকেন্ড, ওয়াট অথবা কিলোওয়াট, জুল পার সেকেন্ড, ওয়াট অথবা কিলোওয়াট, এইগুলো না ব্যবহার করলেও হবে। আচ্ছা, তো এবার দেখো মাত্রা, এবার দেখো তো 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। মাত্রা, ক্ষমতার যে মাত্রা আছে সেটা হচ্ছে দেখো এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার, ক্ষমতার মাত্রা হচ্ছে কি এম এল স্কোয়ার 10^3, এ হচ্ছে ক্ষমতার মাত্রা। তুলে ফেলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ব্যয়িত শক্তির হিসাব, যা 2 মিনিট ব্রেক নিচ্ছি আমি, হ্যাঁ 2 মিনিট ব্রেক। আচ্ছা, তো কোনো বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার সামর্থ্যকে তড়িৎ ব্যয়িত শক্তি বলে বা তড়িৎ শক্তি বলে। আচ্ছা, একে আমরা একেও ডব্লিউ দ্বারা প্রকাশ করি, ডব্লিউ, আচ্ছা একে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আচ্ছা প্রকাশ করা হয়। তো এটা দেখো, এর এককটা এবার দেখো সমীকরণ, তাহলে দেখো তো সমীকরণ, অথবা এটা বলতে পারো, অথবা এটা তো গেল, ঠিক আছে, অথবা কোনো যন্ত্রের ক্ষমতা, কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা ও ব্যয়িত সময়ের গুণফলকে ব্যয়িত শক্তি বলে। আচ্ছা, ব্যয়িত শক্তি বলে, এটা বলা যায়। আচ্ছা, যদি এটা বলা যায় তার মানে এখানে দেখো, তাহলে ডব্লিউ সমান, এটা হচ্ছে তোমার পিটি, তাহলে ডব্লিউ সমান হচ্ছে কি পিটি, ডব্লিউ সমান কি দাঁড়াচ্ছে পিটি। এই যে বলছে কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা ও ব্যয়িত সময়ের গুণফল, ব্যয়িত সময়ের যে গুণফলটা আছে সেটা হচ্ছে কি ব্যয়িত শক্তি। তো ব্যয়িত শক্তি যে এটা হয়, তুমি কিছুক্ষণ আগে পেয়েছো যে পি সমান, তুমি জানো হচ্ছে W/T, তুমি পি সমান কিছুক্ষণ আগে পেয়েছো VI, তুমি পি সমান কিছুক্ষণ আগে পেয়েছো V²/R, তুমি পি সমান কিছুক্ষণ আগেই পেয়েছো I²R, কি পেয়েছো I²R, রাইট, এগুলো পেয়েছো। এবার এখানে যদি বসিয়ে দাও তাহলে দেখো, তো W সমান কি লিখতে পারি, কি লিখতে পারি হচ্ছে দেখো, তাহলে এইখান থেকে তুমি লিখতে পারো
VIT। দেখো এটা হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 2 নং হতে 2 নং অনুযায়ী 2 নং অনুযায়ী কেন বললাম দেখো, কারণ হচ্ছে কি পি, তাহলে পি এর মান কত? VI, পি এর মান হচ্ছে VI। এটা তো আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমরা পাইছি, তাই না? এটা তো 1 নং থেকে, এটা হচ্ছে কি 1 নং অনুযায়ী, 1 নং অনুযায়ী, এটা হচ্ছে 1 নং অনুযায়ী। তো 1 নং অনুযায়ী দেখো পি সমান বিটা, তার মানে কি ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান পিটি, টিটাকে পাশে নিয়ে আসো, তাহলে 1 নং পাচ্ছ। এটা 2 নং অনুযায়ী। আর দেখো 2 নং অনুযায়ী, তাহলে এটা ধরো এ, এটা হচ্ছে বি, আর সি ধরো আরেকটা, তাহলে ডব্লিউ সমান কি পাচ্ছ এবার? তাহলে এবার দেখো এটা যদি বসাই পি এর পরিবর্তে, দেখো পি, তো পি এর পরিবর্তে কি আছে? তো ভি স্কয়ার বাই আর ইন্টু হচ্ছে টি, ভি স্কয়ার বাই আর ইন্টু টি, কোথায় থেকে? 3 নং অনুযায়ী, 3 নং অনুযায়ী। এটা কোথায় থেকে পেয়েছি আমি? 3 নং অনুযায়ী। আর চতুর্থতে যেটা পাচ্ছি ডি নাম্বার ইকুয়েশন, সেটা হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে দেখো আই স্কয়ার আর, কি লিখতে পারি? আই স্কয়ার আর টি, এটা হচ্ছে 4 নং অনুযায়ী, 4 নং অনুযায়ী। এইগুলো হচ্ছে তোমার ব্যয়িত শক্তি, সবগুলো হচ্ছে ব্যয়িত শক্তির সমীকরণ, ঠিক আছে? তো এই সবগুলো হচ্ছে ব্যয়িত শক্তির সমীকরণ, ব্যয়িত শক্তির সমীকরণ এই সবগুলো। তাহলে দেখো এ সমান ডব্লিউ সমান পিটি, ডব্লিউ সমান হচ্ছে ভিআইটি, ডব্লিউ সমান ভি স্কয়ার বাই আর ইন্টু টি, ভি স্কয়ার টি ডিভাইডেড বাই আর, ভি স্কয়ার টি ডিভাইডেড বাই আর, ভি স্কয়ার টি ডিভাইডেড বাই আর, ফাইনাল হচ্ছে আই স্কয়ার আর টি। ফাইনালি কি পেয়েছি? আই স্কয়ার আর টি। শেষ করে দেবে এখন, বেশিক্ষণ সময় নেই, এই আমাদের শেষ। আচ্ছা, তো এটা যদি হয় দেখো, তাহলে আমরা এখানে কি পেলাম? যে কোনো যন্ত্রে, কোনো বৈদ্যুতিক যন্ত্রে কাজ করার সামর্থ্যকে তড়িৎ ব্যয়িত শক্তি বা তড়িৎ শক্তি বলছি, আর একে ডব্লিউ দ্বারা প্রকাশ করি। যদি ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, অথবা কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা ও ব্যয়িত শক্তির গুণফলকে ব্যয়িত শক্তি বলে, বা তড়িৎ ব্যয়িত শক্তি। তড়িৎ ব্যয়িত শক্তি ডব্লিউ সমান পিটি, যে কার্যকর ক্ষমতা ও ব্যয়িত সময়, কার্যকর ক্ষমতা ও ব্যয়িত সময়ের গুণফল। এবার আমরা এই সময়, এই যে এখান থেকে ইকুয়েশনটা কোথায় থেকে আসছে? যে পি সমান যেহেতু ডব্লিউ বাই টি, তার ডব্লিউ সমান কত? পিটি। দেন আমি এই সমীকরণে পি এর মান, দেখো এই পি এর মানটা এখানে বসালাম, যদি বসাই তাহলে পাচ্ছি এটা। আচ্ছা, এবার যদি আমি এই সমীকরণের পি এর মান ভি স্কয়ার বাই আর টি বসাই, এখানে বসাই ভি স্কয়ার বাই আর, তাহলে পাই হচ্ছে এই সমীকরণটা। এবার যদি আমি এই সমীকরণটা এখানে বসাই, তাহলে হয়ে যাবে আই স্কয়ার আর টি। এই ছিল আমাদের শক্তির হিসাবটা, ঠিক আছে? তো এবার একটু এককগুলো দেখে ফেলি, ব্যয়িত শক্তির এককটা আমরা দেখে ফেলি। দেখো এককটা কি হবে? একক হচ্ছে তোমার, একক হচ্ছে ওয়াট সেকেন্ড। এককটা কি? ওয়াট সেকেন্ড। একটা একক হচ্ছে ওয়াট সেকেন্ড। দ্বিতীয়ত হচ্ছে তোমার ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল। ওয়াট সেকেন্ড মানে কি? জুল। ওয়াট সেকেন্ড, এখান থেকে কি পাওয়া যায়? ওয়াট সেকেন্ড। আচ্ছা, এই ওয়াট সেকেন্ড, অথবা এখানে পাওয়া যায় তোমার কিলোওয়াট আওয়ার, এটাকে বলা যায় কি? আরেকটা বড় একক হচ্ছে কিলোওয়াট আওয়ার, আরেকটা বড় একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। আচ্ছা, তো এটা মনে রাখবা, 3টা একক পেয়েছে এখানে, আরো একক লেখা যায়। একক হচ্ছে এটা। তো যদি একক এটা লেখা যায়, তাহলে দেখো 1 কিলোওয়াট আওয়ার মানে কি? 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে তোমার, এটা যদি লিখতে চাও 1 কিলোওয়াট আওয়ার, তাহলে এটা কত লিখবো আমি? 1 কিলোওয়াট আওয়ারকে মানে হচ্ছে তোমার 1000 ইন্টু হচ্ছে কত? 3600। আচ্ছা, এবার দেখো, সো এটা যদি বুঝে থাকো, এই যে আমরা সমীকরণগুলো লিখেছি, তাহলে এখানে কিন্তু আরেকটা বিষয় লিখতে পারো, যে 1 কিলোওয়াট আওয়ার, 1 ভোল্ট তার মানে কি? 1 ইউনিট মানে হচ্ছে 1 ইউনিট মানে 3.6 ইন্টু হচ্ছে 10.5 জুল। আবার এটা বলতে পারো 1 বিওটি, 1 বিওটি মানে হচ্ছে 3.5 ইন্টু হচ্ছে 10.5 জুল, ঠিক আছে? তো বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড। বিওটি মানে কি? বোর্ড অফ ট্রেড, ঠিক আছে? বোর্ড অফ ট্রেড। আচ্ছা, একটা নির্দিষ্ট, পরে ডিলিট হবে। আচ্ছা, এটা গেল। তাহলে দেখো, তো এখানে আমরা শেষ করলাম, এটুকু এককটা গেল। এবার আমরা লাস্ট যেটা দেখবো, সেটা হচ্ছে তোমার কি দেখবো, এখন কি দেখার আছে? তো ব্যয়িত বিদ্যুৎ শক্তির হিসাব পরে দেখো। এবার ফিউজের কাজ শেষ। সিস্টেম লসটা আমরা একটু আলোচনা করবো, হচ্ছে সিস্টেম লস, কারণ ওই দিন আমি ফিউজ আমরা বুঝাই দিছি। তো সিস্টেম লসটা কি? তো সিস্টেম লসটা হচ্ছে, একটু চিন্তা করে দেখো, দেখো জাতীয় গ্রিড, একটা হচ্ছে কি জাতীয় গ্রিড, যেখানে
আচ্ছা, যে জাতীয় গ্রিড মানে কি? যেখানে সকল বিদ্যুৎ শক্তি, আচ্ছা সম্পূর্ণ বিদ্যুৎ শক্তি স্টোর করা হয়। কি করা হয়? স্টোর করা হয়। ধরো এটা বোর্ড অফ স্টেট, মানে জাতীয় গ্রিড বলতে বোঝাচ্ছে এটা যে যেখানে বিদ্যুৎ শক্তিটা কি করতেছে, সবটা জমা রাখে। এখন এইখান থেকে কি করা হয়, তোমার ধরো যে বিভাগে যাচ্ছে, কোথায় যাচ্ছে? বিভাগে যাচ্ছে কোথায়? বিভাগে। এই জাতীয় গ্রিড থেকে সকল বিভাগে যাচ্ছে। বিভাগ থেকে কোথায় যাচ্ছে? বিভাগ থেকে ধরো যে জেলাতে যাচ্ছে, বিভাগ থেকে যাচ্ছে কোথায়? জেলাতে। জেলা থেকে কোথায় যাচ্ছে? উপজেলা। উপজেলা। জেলা থেকে তারপর যাচ্ছে কোথায়? ধরো যে ইউনিয়ন। যাচ্ছে কোথায়? ইউনিয়নে যাচ্ছে। চিন্তা করে দেখো, এই ধরো যে ইউনিয়নে যাচ্ছে। এবার ইউনিয়ন থেকে কোথায় যাচ্ছে? দেখো, ইউনিয়ন থেকে যাচ্ছে ওয়ার্ডে। ইউনিয়ন থেকে যাচ্ছে কি? ওয়ার্ডে। তো ইউনিয়ন থেকে যদি ওয়ার্ডে যায়, ওয়ার্ড থেকে কোথায় যাচ্ছে? ইউনিয়ন থেকে যাচ্ছে ওয়ার্ডে, ওয়ার্ড থেকে যাচ্ছে গ্রামে, ওয়ার্ড থেকে যাচ্ছে ধরো যে গ্রামে। আচ্ছা, যে গ্রাম থেকে কোথায় যাচ্ছে? বাসায় ধরে নিচ্ছে, তোমার বাসায় যাওয়ার জন্য। তাহলে চিন্তা করে দেখো, একটা কোথায় চলেছে? জাতীয় গ্রিড, যেখানে সম্পূর্ণ বিদ্যুৎ জমা রাখা হয়, এইখান থেকে সকল বিভাগে পাঠানো হয়। ধরো বরিশালে, চট্টগ্রাম, ঢাকা, সব বিভাগে পাঠালো। বিভাগে ধরো যে পাঠালে, ঠিক আছে, আমি যে এক্সাম্পলটা দিচ্ছি এরকম ধরো। তারপর ধরো যে জেলা থেকে যাচ্ছে কোথায়? জেলা, বিভিন্ন জেলা থেকে যাচ্ছে গোপালগঞ্জ। ধরো যে বরিশাল বিভাগ থেকে যাচ্ছে কোথায়? বরিশাল বিভাগ থেকে যাচ্ছে পটুয়াখালীতে যাচ্ছে, ধরো যে যাচ্ছে হচ্ছে ফিরিজপুর যাচ্ছে, তারপরে এখানে আজকে ঝালকাঠি যাচ্ছে, তারপর ধরো যে এইগুলোতে যাচ্ছে। তারপর যাচ্ছে কোথায়? উপজেলা। বরিশাল এইখানে যে উপজেলাগুলো আছে, জেলার মধ্যে যে উপজেলা, সেখানে যাবে, তারপর ইউনিয়নে যাবে, তারপর ওয়ার্ডে যাবে, তারপর গ্রাম, গ্রাম থেকে বাসায়। এইখানে যাওয়ার পথে কি ব্যবহার করছে দেখো তো? এগুলো কি? এগুলো বৈদ্যুতিক খুঁটি। এগুলো কি? বৈদ্যুতিক তার। কিতে যাচ্ছে? বৈদ্যুতিক তার। তো এইগুলো কি? বৈদ্যুতিক তার। এগুলো হচ্ছে বৈদ্যুতিক তার। এটা কি? এটাও একটা বৈদ্যুতিক তার, এটাও বৈদ্যুতিক তার, এটাও কি? বৈদ্যুতিক তার। এটাও বৈদ্যুতিক তার, এটাও ধরো বৈদ্যুতিক তার। তো যখন বিদ্যুৎ যায় তখন কি করে? তোমার ওই বৈদ্যুতিক এই যাওয়ার সময় কি করে? তোমার যে পদার্থে যে রোদ থাকে, রোদের সাথে অণুপরমাণুগুলো ঘর্ষণ হয়। অণুপরমাণু সংঘর্ষের কারণে তখন কি হয়? কিছু পরিমাণ তাপ শক্তি নষ্ট হয়ে যায়, কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই তাপটা কোথায় থেকে? টোটাল যে বিদ্যুৎ শক্তিটা থাকে, টোটাল যে বিদ্যুৎ শক্তিটা স্টোর করা যে বিদ্যুৎ শক্তিটা আছে, এই বিদ্যুৎ শক্তি কিছুটা খরচ করে কি করে? তাপ শক্তি প্রডিউস করে। এই তাপ শক্তি হিসেবে কিছু পরিমাণ বিদ্যুৎ শক্তি কমে যাওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে সিস্টেম লস। সিস্টেম লসটা কি? যে বিদ্যুৎ যখন এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়, তখন ওই পরিবাহীর ধর্মের কারণে, পরিবাহীর যে রোধ থাকে, এই রোধের সাথে অণুপরমাণু একটা সংঘর্ষ হয়। অণুপরমাণুর সংঘর্ষের কারণে ওইখানে কি হয়? তাপ উৎপন্ন হয়, যা বিদ্যুৎ শক্তি হিসেবে, যা মোট বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি হিসেবে কি নষ্ট হয়ে যায়। মোট বিদ্যুৎ শক্তি থেকে কিছু পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপ শক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। এই যে বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তি হিসেবে নষ্ট হয়ে যাচ্ছে, একে বলি আমরা সিস্টেম লস। এটা হচ্ছে সিস্টেম লস। এরপরে আসো, এটি গেল সিস্টেম লসটা, ঠিক আছে। তারপর লোডশেডিংটা কি? লোডশেডিং। তারপর দেখো হচ্ছে লোডশেডিং। লোডশেডিংটা কি? তো লোডশেডিংটা হচ্ছে, যেমন ধরো তোমার বাসায় আজকে চিন্তা করো এরকম, বিষয় হচ্ছে এরকম যে ঠিক এরকম ধরতে পারো যে তোমার বাসায় আজকে খাবার আছে, তুমি জানো তোমার 5 জনের জন্য একটা খাবার প্রয়োজন, নির্দিষ্ট একটা চালের প্রয়োজন প্রতিদিন। এখন ধরো যে আজকে তোমার আব্বু কি করে যে আজকে 2 কেজি তোমার ঘরে লাগে হচ্ছে 2 কেজি চাল প্রতিদিন। আজকে আছে মাত্র তোমার কি 1 কেজি আছে। তো 1 কেজি যদি থাকে, তার মানে কি করবা? 1 কেজি যদি থাকে, তারপর সবাই পেট ভরে খাবে, সবাই পেট ভরে খাবে। জানো, দেখো যে তোমার 2 কেজি চাল লাগে তোমাদের ফ্যামিলি মেম্বারদের চালানোর জন্য, সবাই পেট ভরে খাবার জন্য 2 কেজি চাল লাগে। এখন আছে মাত্র 1 কেজি, 1 কেজি থাকে, ঠিক আছে, অথবা দুইবার, প্রত্যেকবার আমি এইটা গঠনটা আরেকটু করতেছি। খাবার হচ্ছে 2 বার খাবে তুমি, খাবার খাবে কত? 2 বেলা। 2 বেলা, এক বেলার জন্য লাগে কত? এক বেলার জন্য লাগে, এক বেলার জন্য চাল লাগে কত? 2 কেজি। 2 কেজি লাগে। আছে কত তোমার কাছে? আছে 2 কেজি, আছে 2 কেজি। এখন চিন্তা করে দেখো, তুমি 2 বেলা খাইতে চাও, কিন্তু আছে মাত্র তোমার 2 কেজি চাল, এবং প্রত্যেকবারে 2 কেজি লাগে। তাহলে তোমরা চিন্তা করলা কি, তোমাদের মেম্বার আছে কতজন? ধরো যে 8 জন মেম্বার আছে। কতজন? 4 জন। আচ্ছা, 4 জনে ধরো, 4 জন না, ধরো যে 10 জন আছে, 10 জন। তো চিন্তা করলা কি যে আমি তো সবাই কিন্তু পেট ভরে, শর্ত হচ্ছে পেট ভরে খাইতে হবে, পেট ভরে খাইতে হবে।
পেট ভরে, কারণ কি বিষয়টা পরে বলতেছি, পেট ভরে গাইতে হবে। তার মানে চিন্তা করলে কি যে 5 জন, আজকে এই 5 জন এখান থেকে 2 কেজি আছে, তো আমরা কি করব 1 কেজি প্লাস 1 কেজি করব, 1 কেজি। তাহলে এই 1 কেজি আজকে প্রথমে দুপুরে খাবো, তো দুপুরে খাবো হচ্ছে কতজন, দুপুরে ধরো যে খাবে হচ্ছে 5 জন, আর ধরো যে রাতে খাবে হচ্ছে 5 জন, রাতে খাবে 5 জন। তাহলে চিন্তা করো, দেখো সো এই যে দুপুরে 5 জন খাইলো, তার মানে কি বাকি 5 জন কি অনাহার রইলো। দুপুরে যদি 5 জন পেট ভরে খায় 1 কেজি খাইতে পারে, কিন্তু বাকি 5 জন কি তখন আর খায় নাই, আচ্ছা তখন কি তারা খায় নাই। পরে কি করলো, বাকি যে 1 কেজি ছিল রাতের বেলা কি করলো, বাকি 5 জন খাইলো, বাকি 5 জন খাইলো, কিন্তু এই 5 জন, যে 5 জন দুপুরে খাইছিল তারা কিন্তু আর খায় নাই। তাহলে বিষয়টা কি হলো, ঠিকই চলছে, ওই 2 কেজি দিয়ে 2 বেলা ছাড়িয়ে দেওয়া হয়েছে ঠিকই, ডিফারেন্স হচ্ছে কি যে ওই সবাই কিন্তু পায় নাই, প্রতিবারে কি সবাই পায় নাই। তাহলে কেউ অর্ধেক পাইছে দুপুরে আর বাকি অর্ধেক পাইছে কি রাতে। তার মানে এক সময় খাবারের সময় এক দল কি, এক দলের খাবার বন্ধ থাকছে আর এক দল কি খাচ্ছে প্রত্যেকবারই। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলতে পারি আমরা বিদ্যুতের ক্ষেত্রে লোডশেডিং। কেমন, যে বিদ্যুতের ক্ষেত্রে একটা অঞ্চলের জন্য বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু ওই অঞ্চলে সম্পূর্ণ এলাকাকে একসাথে বিদ্যুৎ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎ নাই। তাহলে চিন্তা করলো কি বিদ্যুৎ কর্মীরা, চিন্তা করলো তাহলে আমরা ওই অঞ্চলে 2টা ভাগে ভাগ করে দেবো। ওই অঞ্চলের একটা অংশে আমরা প্রথমে বিদ্যুৎ দেবো, আরেকটা অংশ বন্ধ রাখবো। তারপরে আরেকবার কি করলো, বন্ধ অংশটার মধ্যে আবার বিদ্যুৎ সরবরাহ সংগ্রহ করলো, যেখানে বিদ্যুৎ ছিল সেখানেটা এখন অফ করে দিল। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলি আমরা লোডশেডিং। বুঝতে পেরেছো? আচ্ছা, তো করে দেবো সম্পূর্ণ